তো চলো শুরু করি। তো দেখো এই কোশ্চেনটিতে কি বলা আছে, কোশ্চেনটা তোমরা ভালো করে সবাই দেখো। লেখা আছে ইফ এ থ্রি ফেজ ফল্ট অকার এট এ পয়েন্ট এক্স, দেন ক্যালকুলেট দ্য স্টেডি স্টেট ফল্ট কারেন্ট অ্যাজিউমিং নো লোড প্রায়ার টু দ্য ফল্ট। মানে আমাদের এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। এই ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা জেনারেটর আছে, এখানে একটা ট্রান্সফর্মার আছে এবং লাইনে একটা ফল্ট রয়েছে। এখন আমাকে এই ফল্ট কারেন্টটা কত সেটা বার করতে হবে। এই পয়েন্টে, এই এক্স পয়েন্টের ফল্ট হয়েছে, কেমন? এখন এই ধরনের ফল্ট হয় কোথায়? আচ্ছা, প্রথম কথা, ফল্ট কত টাইপের? ফল্ট নিয়ে আমি আগে বিস্তারিত বলেছি, কিন্তু এরপরেও বলবো একটুখানি। ফল্ট আমরা লাইন ফল্ট দুই রকমের স্যার। মিউট করে যাই, আনমিউট করে। এই ফল্ট ফল্ট কিসের জন্য হয়? ফল্ট ফল্ট এক নম্বর হতে পারে ইনসুলেশন ফেলিয়ার, লাইনে ইনসুলেশন ফেল করেছে, ঠিক আছে। দু নম্বর ডিজাইনের ফল্ট, কোন রকম ডিজাইনের ফল্ট আছে। তিন নম্বর লাইনটাতে মেনটেনেন্স হয়নি, মেনটেনেন্স অভাবে ফল্ট। কদিন আগে আমরা দেখলাম একটা ট্রেন উল্টে গেছে। তো এরকম যদি আমাদের লাইনেও, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইনেও যদি মেনটেনেন্সের অভাব হয়, সেক্ষেত্রে আমার ফল্ট হবে। 4 নম্বর এজিং, যে জিনিসপত্রগুলো লাগানো হয়েছে তার তো একটা পার্টিকুলার বয়স থাকবে, তার একটা এজ থাকবে। হ্যাঁ, তার একটা পার্টিকুলার বয়স থাকবে যে এই ডেটার পরে এটা এক্সপায়ার হয়ে যাবে, এটা কাজ করবে না, ঠিক আছে, বা এত নাম্বার অফ অপারেশনের পরে এটা কাজ করবে না, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে ওয়েদার এফেক্ট। ওয়েদার এফেক্ট মানে কি? ধরো খুব বেশি যেমন আমফান বা এরকম টাইপের ঝড় আসলো, তারগুলো ছিঁড়ে গেল বা এরকম কিছু একটা প্রবলেম হলো। তো এই যে 5টা প্রবলেমের জন্য আমার ইলেকট্রিক্যাল লাইনে, ট্রান্সমিশন লাইন বা ডিস্ট্রিবিউশন লাইনে ফল্ট গুলো অকার করে, তাই তো? তাহলে এগুলো আমরা জানি। এবার এই ফল্টকে আমরা ভাগ করি কত রকম করে? সিমেট্রিক্যাল ফল্ট আর আর সিমেট্রিক্যাল ফল্ট। অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল। একটু এটা বন্ধ করে দাও। সিমেট্রিক্যাল ফল্ট, অ্যাসিমেট্রিক্যাল ফল্ট আমি জানি তোমরা জানো। আগে লেকচার গুলো যারা ছিল তারা জানো। মানে আমি যখন প্রথম তোমাদের এই সেমিস্টারে শুরু করেছিলাম তখন যারা ছিল তারা জানো। তো আমি যারা ছিল না তারাও এখানে আসো, সেই জন্য একটু বলে নিচ্ছি। খুব শর্টেই বলছি, অঙ্কটা বোঝানোর জন্যই বলছি। তো সিমেট্রিক্যাল ফল্ট আর অ্যাসিমেট্রিক্যাল ফল্ট কি কি? সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে, দেখো আমরা তো জানি আমরা তিনটে এরকম লাইন থাকে। তো তিনটে লাইনে ফল্ট হওয়ার পরে যদি একই ফল্ট কারেন্ট ফ্লো করে, একই অ্যামাউন্ট অফ ফল্ট কারেন্ট ফ্লো করে, তাকে আমরা সিমেট্রিক্যাল ফল্ট বলি। এখন এই সিমেট্রিক্যাল ফল্ট বলতে কি, বা কি কন্ডিশনে সিমেট্রিক্যাল ফল্ট হতে পারে? যদি এই তিনটে লাইন একসাথে শর্ট হয়ে যায়, তাহলে একে আমি সিমেট্রিক্যাল ফল্ট বলবো। বা তিনটে লাইন একসাথে শর্ট হয়ে গিয়ে সেটা গ্রাউন্ড হয়ে গেছে, মাটিতে টাচ করে গেছে, তাকেও আমি সিমেট্রিক্যাল ফল্ট হিসেবে বলবো। বা তার মানে এই দুটো রিজন হলো। আরেকটা রিজন হচ্ছে এই তিনটে তারই একসাথে ওপেন হয়ে গেছে, তিনটে তার একসাথে ওপেন হয়ে গেছে, সামহাউ যে করেই হোক কোনো একটা ভাবে হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমার সিমেট্রিক্যাল ফল্ট। মানে যা হবে তিনটাতে একই জিনিস হবে, যা হবে তিনটেতে আমার একই জিনিস হবে, তাহলে তাকে আমি সিমেট্রিক্যাল ফল্ট বলবো। যা হবে সেটা তিনটেতেই যদি একই একই রকম দেখা যায়, একই রকম ফল্ট দেখা যায় তিনটেতেই, তিনটে লাইনে, তাকে আমরা সিমেট্রিক্যাল ফল্ট বলবো। সিমেট্রি মানে একই রকম, সেম, যাদের মধ্যে সাদৃশ্য আছে, ঠিক আছে। তো তিনটের মধ্যে যদি আমার একই টাইপের সাদৃশ্য থাকে, তাকে আমি সিমেট্রিক্যাল ফল্ট বলবো। অ্যাসিমেট্রিক্যাল ফল্ট কি? অ্যাসিমেট্রিক্যাল ফল্ট নিয়ে পরের দিন আলোচনা করবো। অ্যাসিমেট্রিক্যাল ফল্ট একটু বলে দিই তোমাদেরকে। অ্যাসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে এমন ধরনের ফল্ট যে ফল্ট গুলোতে একই টাইপের সাদৃশ্য হয় না। হয়তো আমার এই লাইনটার প্রবলেম হয়েছে, ঠিক আছে, এই তিনটে যদি লাইন থাকে, আমার হতে পারে এই লাইনটা শুধু গ্রাউন্ড হয়েছে, তাকে আমি তো লাইন টু গ্রাউন্ড ফল্ট, ঠিক আছে। তাহলে এটা আমার অ্যাসিমেট্রিক্যাল ফল্ট, দুটোতে আমার দুখানাতে ঠিক আছে, শুধু একটাতেই ফল্ট হয়েছে, তাহলে এটা অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। বা এরকম হতে পারে দুটো লাইনের প্রবলেম হয়েছে, তাহলেও সেকে আমার অ্যাসিমেট্রিক্যাল ফল্ট বলবো, কারণ দুটো লাইনে প্রবলেম হয়েছে, একটা তো হয়নি। বা এই দুটো লাইন লেগে দুটো লাইনে আমার গ্রাউন্ড টাচ হয়েছে,
তাহলে সেটাও কিন্তু অ্যাসিমেট্রিক্যাল ফল্টের আওতায় পড়ে, কারণ আরেকটা দিয়ে কোনো রকম ফল্ট হচ্ছে না। তো এইটাও নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। তো আজকে আমরা সিমেট্রিক্যাল ফল্ট নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো সিমেট্রিক্যাল ফল্ট মানে কি, এই তিনটার মধ্যে এই যে আগে আলোচনা করলাম আমি, হয় তিনটেই এক জায়গায় লেগে গেছে, কিংবা তিনটে লেগে গ্রাউন্ড হয়েছে, কিংবা তিনটেই ছিঁড়ে গেছে এট এ টাইম, তাহলে তাকে আমরা সিমেট্রিক্যাল ফল্ট বলবো। এখন এই সিমেট্রিক্যাল ফল্ট, এই যে তোমরা অঙ্কটা দেখছো, এই যে ডায়াগ্রামটা দেখছো, এটা একটা সিমেট্রিক্যাল ফল্টের ডায়াগ্রাম। এটা একটা সিমেট্রিক্যাল ফল্টের ডায়াগ্রাম। যে দেখো এখানে একটা ফল্ট হয়েছে, একটা তিনটে লাইন, আগের দিন আমরা লাইন ডায়াগ্রাম সিঙ্গেল লাইন, থ্রি লাইন থেকে সিঙ্গেল লাইন করতে শিখেছি। এখানে দেখো আলাদা করে কোনো লাইন মেনটেন করা নেই, তিনটা লাইন একসাথে ফল্টের মধ্যে ফল্টের আওতায় এসছে, ঠিক আছে? তার মানে এটা থ্রি ফেজে ফল্ট হয়েছে। থ্রি ফেজ, তিনটে ফেজই আমার ফল্ট অকার হয়েছে, ঠিক আছে? তাহলে এটা আমার সিমেট্রিক্যাল ফল্ট। এখন এবার আমাদের ফল্ট হলে আমাদের কি করতে হবে, প্রোটেক্টিভ ডিভাইস গুলো লাগাতে হবে। এখন প্রোটেক্টিভ ডিভাইস যে তুমি লাগাবে তোমার বাড়িতে, দেখো আমরা কি কি লাগাই প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে, ফিউজ, এমসিবি, সার্কিট ব্রেকার, এই সমস্ত আমাদের প্রোটেক্টিভ ডিভাইস। এখন দেখবে তোমার বাড়িতে দেখবে এসি লাগালে পরে, তোমরা যদি এসি লাগাও তাহলে সেই ক্ষেত্রে দেখবে 16 অ্যাম্পিয়ারের একটা এমসিবি লাগাও। আচ্ছা, বাড়িতে যদি একটা ফ্রিজ থাকে সেই ক্ষেত্রে দেখো এইটা লাগাও। আর যদি নর্মাল কিছু যদি জিনিস চলে, ফ্যান লাইট এই সমস্ত ঘরে চলে চলে, সেখানে দেখবে 6 অ্যাম্পিয়ারের এমসিবি লাগানো হয়। তাহলে এই বিভিন্ন টাইপের রেটিং কেন? কারণ হচ্ছে কোনোটাতে, যেটাতে আমার কোনোটাতে কারেন্ট ফল্টের রেটিং প্রায় 16 অ্যাম্পিয়ার, কোনোটাতে কারেন্ট ফল্টের রেটিং 6 অ্যাম্পিয়ার। তাহলে কোনোটাতে 6 অ্যাম্পিয়ার, কোনোটাতে 16 অ্যাম্পিয়ার কি করে বার করবো? তাহলে এখানে আমার কত সার্কিট ব্রেকার লাগাতে হবে, তার তো একটা নির্দিষ্ট একটা স্পেসিফিকেশন থাকবে। এই সার্কিট ব্রেকারটা যে কত অ্যাম্পিয়ারে লাগাতে হবে, কত অ্যাম্পিয়ারে রিলে লাগাতে হবে, সিটি কত লাগাতে হবে, পিটি কত লাগাতে হবে। ফল্ট তার মানে কি, আমার এখানে ফল্ট কারেন্ট কতখানি উৎপন্ন হতে পারে এটা তো বার করতে হবে। এখানে ফল্ট কারেন্ট কতখানি উৎপন্ন হতে পারে এটা বার করার পরেই কিন্তু আমি এই প্রোটেক্টিভ ডিভাইস, আমি কত অ্যাম্পিয়ারের প্রোটেক্টিভ ডিভাইস লাগাবো, যে আমি 32 অ্যাম্পিয়ারে লাগাবো, না 132 অ্যাম্পিয়ারে লাগাবো, না কত লাগাবো, তার রেটিংটা কি হবে, ঠিক আছে? সেটা কার উপর ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে টোটালটা হচ্ছে ফল্ট কারেন্টের উপরে ডিপেন্ড করবে, তাই তো? তাহলে এই ফল্ট কারেন্ট আমাদের বার করতে হবে, আমাদের অঙ্কতেও সেটাই বলেছে। যে অঙ্কতে বলেছে আগে কোন রকম নো লোড প্রায়ার অ্যাজিউমিং যে নো লোড প্রায়ার ফল্ট, ঠিক আছে? আগে কোন রকম আমরা ফল্টের দেখিনি। তো এখানে এখন যে ফল্টটা জেনারেট করেছে সেটা হচ্ছে এই এফ পয়েন্টে জেনারেট করেছে। এখন এই এফ পয়েন্টে যদি ফল্ট হয়, এরকম একটা ট্রান্সমিশন লাইনের মধ্যে যেখানে জেনারেটর আছে, তারপর ট্রান্সফর্মার আছে, তারপর ফল্ট হয়েছে, তাহলে সেইখানে আমার কতখানি ফল্ট কারেন্ট জেনারেট হয়েছে এটা আমাদের বার করতে হবে। তাহলে চলো সেটা আমরা বার করি। এখন ফল্ট কারেন্ট বার করার যে ফর্মুলাটা সেটা আমি একটু সাইডে তোমাদেরকে লিখে দিই, এটা তোমরা পারলে খাতায় টুকে নাও। ফল্ট কারেন্ট আমাদের চেয়েছে, সেই ফল্ট কারেন্ট সমান সমান যেটা হবে সেটা হচ্ছে ফল্ট এমভিএ ইন্টু 1000 বাই √3 ইন্টু বেস কেভি, ঠিক আছে? এখানে আমরা 1000 দিয়ে কেন গুণ করলাম, এই এমভিএ কে আমাদের কেভিএ তে কনভার্সন করার জন্য আমি 1000 দিয়ে গুণটা করেছি। আর এটা এখানে নিচে দেখো √3 দিয়ে কেন গুণ হয়েছে, √3 দিয়ে গুণ করার কারণ হচ্ছে আমার থ্রি ফেজ সিস্টেম, সেই জন্য √3 দিয়ে গুণ হয়েছে। এটা হচ্ছে ফল্ট কারেন্ট বার করার ফর্মুলা। এখন দেখো তার মানে আমাকে কি বার করতে হবে, এখানে এখানে দেখো আমি বেস কেভিএ, যে কোনো একটাকে আমি বেস যদি ধরি আমি সেখান থেকে বেস কেভিএ পেয়ে যাবো, কেমন? কিন্তু আমি এখান থেকে সবই জানি, কিন্তু আমি জানা তো কিছু নেই, শুধুমাত্র বেস কেভিটা বার করতে হবে, বেস কেভিটা কি সেটা বুঝলেই হয়ে গেল। কিন্তু ফল্ট এমবিএ দেখো এখানে কোথাও কোনো ডিটেলস দেখো বলা নেই। তাহলে আমাকে ফল্ট এমবিএ বার করতে হবে, ফল্ট এমবিএ বার করে তারপর আমার ফল্ট কারেন্ট বার করতে হবে।
তাহলে ফল্ট এমভিএর আর কোনটা ফর্মুলা আছে, তাহলে এটা আমার 1 নম্বর ফর্মুলা হলো, যেটা আমার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট। কিন্তু এটা বার করতে গিয়ে আমি ফল্ট এমভিএ দেখছি, সেটা আমাকে বার করতে হবে। তাহলে সেই ফল্ট এমভিএর ফর্মুলা কি হবে? এই ফল্ট এমভিএ সমান সমান হবে ইকুইভ্যালেন্ট পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স at point F। তাহলে ফল্ট এমভিএ এর ফর্মুলা কি? ফল্ট এমভিএ এর ফর্মুলা হচ্ছে বেস এমভিএ বাই ইকুইভ্যালেন্ট পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স এট পয়েন্ট এফ। তার মানে কি বলছে? তার মানে হচ্ছে বেস এমভিএ বাই ইকুইভ্যালেন্ট পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স এট পয়েন্ট এফ। এই যে পয়েন্ট এফ এ পার ইউনিট ইম্পিডেন্সটা কি আছে, এটা আমার বার করতে হবে। কেমন? এখন দেখো মজার বিষয় হচ্ছে, এখান থেকে আমার বেস এমভিএটাও বার করতে পারবো, যে কোনো একটা তুমি বের করি তার বেস এমভিএ বার হয়ে যাবে। কিন্তু আমি ইকুইভ্যালেন্ট পার ইউনিট রিঅ্যাকটেন্সটা কিন্তু আমি জানি না। তাহলে আমাকে প্রথমে কি বার করতে হবে? আমাকে যদি বার করতে হয় ফল্ট কারেন্ট, তাহলে ফল্ট কারেন্ট বার করার ফর্মুলা এটা। তাহলে ফল্ট কারেন্ট বার করতে গেলে আমাকে ফল্ট এমভিএ বার করতে হবে। এখন ফল্ট এমভিএ বার করতে গেলে আমাকে আবার ইকুইভ্যালেন্ট পার ইউনিট রিঅ্যাকটেন্স বার করতে হবে। এখন ইকুইভ্যালেন্ট পার ইউনিট রিঅ্যাকটেন্স বার করতে গেলে আমাকে কি করতে হবে? তাহলে প্রথমে আমাদের এই কাজটা করতে হবে, ইকুইভ্যালেন্ট পার ইউনিট ইম্পিডেন্স। এখন এই ইকুইভ্যালেন্ট পার ইউনিট ইম্পিডেন্স যদি বার করতে হয়, তাহলে এটা কিন্তু আমি আগের দিনকে দেখিয়েছিলাম। তাহলে এই ডায়াগ্রামটাকে আমরা একটা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম প্রথমে আঁকবো। কি করবো? একটা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আগের দিন যেভাবে করেছিলাম সেইভাবে। এখন আগের দিনের ক্লাসটা আশা করি তোমাদের সবার সকলের মনে আছে, এবং তোমরা বাড়িতে সেটা দু একবার দেখেছো, চর্চা করেছো বা প্র্যাকটিস করেছো। এখন এই যে ডায়াগ্রামটা আছে, এখানে দেখো ডেটাগুলো সম্পূর্ণ সব দেওয়া আছে, যে এর রেটিং দেওয়া আছে, এটারও রেটিং দেওয়া আছে, এবং এই লাইনটারও রেটিং দেওয়া আছে। এখন আমাকে কি করতে হবে? এখান থেকে যে কাউকে একটা বেস ধরতে হবে, তাই না? আগের দিন বোধহয় তোমাদের মনে আছে বেস ধরতে হবে। হ্যাঁ তো স্যার, আমি বলেছিলাম, জেনারেটর ধরতে হবে। হ্যাঁ শাকিল ঠিক বলেছো। একটু মিউট করে দাও। আমি জানি তোমরা জানো, তাও আমি বলছি, তোমরা মিউট করেই শোনো। এই যে আমরা এখানে কি করব, আমার খুব পছন্দের, আমি জেনারেটরকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি, কারণ জেনারেটর তো শক্তি উৎস বানাতে পারে। তো জেনারেটর আমার খুব ফেভারিট। তো জেনারেটরকে আমি সবসময় বেস ধরি। ঠিক আছে, তো আমি এই অঙ্কতেও আমি জেনারেটরকে বেস ধরবো। তো চলো অঙ্কটা করা শুরু করি। সলিউশন। আমরা জেনারেটরকে বেস ধরলাম। তাহলে জেনারেটরকে যদি আমি বেস ধরি, তাহলে এর জেনারেটরের রিয়াকটেন্সটা আমার বেস রিয়াকটেন্স হবে, তাই তো? তাহলে জেনারেটর রিঅ্যাকট্যান্স কত আছে? 20%। মানে এটা 100 দিয়ে ভাগ করলে আমার 0.2 পার ইউনিট হয়ে গেল। 0.2 পার ইউনিট আমার হয়ে গেল। তাহলে এরপর কি আছে? এরপর আছে আমার ট্রান্সফরমার। এখন ট্রান্সফরমারের বার করার যে ফর্মুলা কি তোমাদের মনে আছে নিশ্চয়ই? আগের দিনকে আমরা করেছিলাম যে যে আমার রিঅ্যাকটেন্স নিউ সমান সমান রিঅ্যাকটেন্স ওল্ড ইনটু কেভিএ ওল্ড বাই কেভিএ নিউ তার হোল স্কয়ার ইনটু কেভিএ ইনটু এমভিএ নিউ বাই এমভিএ ওল্ড। মনে আছে নিশ্চয়ই তোমাদের? এই সেই ফর্মুলা ধরে আমি এটা সলভ করব। তাহলে এখানে আমার দেখো, আমি ট্রান্সফরমারে যদি রিঅ্যাকটেন্স, নতুন যে রিঅ্যাকটেন্স বার করবো তার ফর্মুলা হচ্ছে ট্রান্সফরমারের ওল্ড রিঅ্যাকটেন্স। ট্রান্সফরমারের ওল্ড রিঅ্যাকটেন্স কি আছে?
এটা 5%, 5 মানে হচ্ছে 0.05, 5% মানে 5 কে 100 দিয়ে ভাগ করলে 0.05 হয়। সেটা কিন্তু আমার কেভিএ, দেখো এপাশেও যা কেভিএ আছে এপাশেও সেম কেভিএ আছে, তাহলে কেভিএ ওল্ড বাই কেভিএ নিউ, যেটা সমান সমান এটা এটা হবে ইনটু তোমার হচ্ছে, আচ্ছা এখানে দেখো এখানে কি করতে হবে, এখানে হচ্ছে এমভিএ নিউ বাই এমভিএ ওল্ড, মানে ট্রান্সফরমার এটা এটা ছিল হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নিউ, এটা এখান থেকে এখানে ট্রান্সফার করতে হবে। তাহলে ট্রান্সফরমারে এমভিএ নিউটা হবে আমার 5, এমভিএ ওল্ডটা কি হবে বলো তো, সবাই তো দেখে বলো দেখি, এমভিএ ওল্ডটা কি হবে। আগের দিনকে দীপম অ্যান্সার দিয়েছিল, দীপম। দীপন স্যার এমভিএ ওল্ডটা হুম, হুম, স্যার 5ই হবে। না 5 কেন হবে? না 5 কেন হবে? আমি তো এখানে স্যার, কনভার্সন আমি করছি, এখানে এটা থেকে কনভার্সন করছি, এটা থেকে এটাতে ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই 3000 হবে স্যার। এটা কে বলছো? স্যার দীপম 3000 বলছো? নয় 100, 100, এই 1000, এই এই 1000, 100। এই 100। ভেরি গুড, এটা কে বললে? এই উৎসব ওটা বলে কে তো? বলে? উৎসব বলে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ভেরি গুড। আমার তো এমভিএ এটা কি হবে, এটা কি ছিল, এমভিএ নিউ বাই এমভিএ ওল্ড ফর্মুলা অনুযায়ী। তাহলে এমভিএ নিউ আমি তো এখান থেকে এখানে কনভার্সন করছি, এটা হচ্ছে 5 এমভিএ আছে, কিন্তু এটা দেখো মজার বিষয়, এটা দেখো কেভিএ আছে, তাহলে এটাকে আমার এমভিএ তে কনভার্সন করতে হবে। তাহলে কেভিএ থেকে এমভিএ করলে আমি কত করব, 1000 দিয়ে ভাগ করব, তাহলে এটা হবে আমার 3 এমভিএ, এটা সমান সমান হবে 3 এমভিএ। কেভিএ সমান সমান 3000 কেভিএ সমান সমান, যেমন ধরো আমার 1000 গ্রাম সমান সমান 1 কেজি, সেরকমই আমার 3000 কেভি, 3000 কেভিএ সমান সমান 3 এমভিএ, তাই তো? তাহলে এটা আমার হবে 3। তাহলে এখান থেকে জেনারেটরের ফর্মুলা থেকে যদি আমি বার করি, তাহলে জেনারেটরের পার ইউনিট ইম্পিডেন্স কি হবে, 0.833 পার ইউনিট। তাহলে আমাদের এরপর লাস্ট বাকি আছে কি, লাইনের ইম্পিডেন্স যদি আমি বার করি, তাহলে কি হবে, দেখো আমার লাইনের ইম্পিডেন্স হচ্ছে কি হয়, অ্যাকচুয়াল, ফর্মুলাটা লিখে দিই, অ্যাকচুয়াল বাই বেস। এখন আমি অ্যাকচুয়ালটা আমার কি আছে, অ্যাকচুয়ালটা আমার আছে 30, আর বেসের কি হবে, বেসের ফর্মুলাটা কি হবে, বেসই হচ্ছে কেভিএ, আমি আগের দিনকে শিখিয়েছিলাম তোমাদেরকে, বেসের রিঅ্যাকট্যান্স বার করার ফর্মুলা, এটা একটা ফর্মুলা লিখে নাও, 3 নম্বর ফর্মুলা এখানে, বেস বেস রিঅ্যাকট্যান্স অফ লাইন, সেটা বার করার ফর্মুলা হচ্ছে তোমার বেসের, মানে এটা তো আমি বেস ধরেছি, তাহলে এটা হবে হচ্ছে বেস এমভিএ, লাল পেনটা ইউজ করতে হবে, বেস কেভিএ হোল স্কোয়ার বাই বেস এমভিএ, এটা হচ্ছে বেসের রিঅ্যাকট্যান্স বার করার ফর্মুলা, এটা মনে রাখবে। তাহলে এখানে বেস কেভিএ কত আছে বলতো, এখন দেখো আমি যখন ট্রান্সফর্মার বার করছি, এই যখন আমি ট্রান্সমিশন লাইন বার করছি, এখানে আমি বেস ধরেছিলাম কাকে, এটা থেকে এটাকে বেস ধরেছিলাম তো, তাহলে আমার বেস কেভিএ কোনটা হওয়া উচিত ছিল, এটা। কিন্তু গতবার আমি বলেছিলাম যে ট্রান্সফরমারের যে রেশিও, ট্রান্সফরমার কি করতে পারে, একমাত্র বেস কেভিটাকে চেঞ্জ করতে পারে। তাহলে এখানে 1133 আছে, তাহলে এপারে এপারে আমার যাওয়া হবে সব 11, ওপরে যাওয়া হবে সব আমার 33 হয়ে যাবে। তাহলে আমার এই পয়েন্টে আমি বার করছি, তো আমি তো এই পয়েন্টে বার করছি, তাহলে এই পয়েন্ট কত, ট্রান্সফরমারের উপরে, ট্রান্সফরমার 11 থেকে 33 কনভার্সন করিয়েছে,
তাহলে এটা বেস কেভিতে হবে আমার 33 স্কোয়ার বাই এমভিএ। এমভিএটা কিন্তু এটাই হবে 5। আবার ভুল করে কেউ এই এমভিএ বসিয়ে দিও না, 5। ঠিক আছে, তাহলে সেটা আমি যদি এখানে বসিয়ে দিই 33 স্কোয়ার বাই 5, সেটা সমান সমান আমার দাঁড়াবে, দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? এবার সবাই একটু দেখো, চোখ বুলিয়ে নাও, আমি রিয়াক্টেন্স ডায়াগ্রামটা আঁকছি। তাহলে এখান থেকে আমি যদি রিয়াক্টেন্স ডায়াগ্রামটা আঁকি তাহলে সেটা কেমন দাঁড়াবে একটু দেখে নিই। এই প্রান্তে আমার ফল্ট হয়েছে, এটা আমার এখানে যে জেনারেটর আছে, জেনারেটরের জন্য আমার কত বেরিয়েছিল 0.2। তাহলে আমাদের মনে আছে আবার যে 0.2 এইভাবে লিখতে শিখেছিলাম কমপ্লেক্স নাম্বার দিয়ে। তাহলে তারপরে এটা জেনারেটরের জন্য হয়ে গেল, এটাকে আমার এক্স জি, এটা আমার আছে এক্স টি। এক্স টিটা কত হবে, যে 0.833, এটা আমার লাইনের জন্য এক্স লাইন। এক্স লাইনের জন্য আমার হবে যে 0. সরি, হ্যাঁ, দেখো এই পর্যন্ত সবাই তোমরা বুঝতে পেরেছো কিনা একটু দেখে নাও। উৎসব কিছু বলবে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিরা একটু তোমরা রেসপন্স করলে তারপরে আমি আগাবো। বিকাশ, বিকাশ আছো? স্যার পরের স্টেপে যান। আচ্ছা, বুঝতে পেরেছো তাই তো? আচ্ছা, দীপম, দীপম বুঝতে পেরেছো? দীপম নেই নাকি? হ্যাঁ, স্যার আমার দীপম নেটওয়ার্ক বুঝতে স্যার পেরেছো? খুব স্লো, একটু আচ্ছা সমস্যা ঠিক হচ্ছে আছে, স্যার নেটওয়ার্ক। রাহুল, রাহুল, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, অনেকটা বুঝতে পেরেছি। অনেকটা না, পুরোটা, পুরোটা বুঝতে হবে। কোথায় সমস্যা স্যার হচ্ছে বলো? ভিডিওটা আরেকবার দেখতে হবে স্যার, একবার বের হয়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ভিডিওটা দেখো তোমরা, ঠিক আছে। আজকে হুম। এমনিতেও আমাদের একটু রাত হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। তো আমরা নেক্সট দিন থেকে এতটা কিন্তু লেট করবো না, 7টার সময় যেরকম ক্লাস হচ্ছে সেরকম। আর সকালে ক্লাসটা কিন্তু খুব ভালো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো হ্যাঁ সকালে স্যার, চেষ্টা সকালে করবো, হলে একটু ভালো বোঝা যায়। সোমবার দিন, হ্যাঁ সকালে আমরা সোমবার দিনকে আমরা চেষ্টা করবো, সোমবার দিন সকালে আমরা চেষ্টা করছি। অ্যাকচুয়ালি কলেজের পরীক্ষা চলছে না, এটা খুব একটা বাজে দায়িত্ব মানে ফেলে দিচ্ছে টিচার, মানে ফার্স্ট ইয়ারের ক্লাসটা আমাদের ঘরে চলে আসছে আর কি, দায়িত্বটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের এই চিত্রটা অঙ্কন কিভাবে করলাম এটা আগের দিন আমরা শিখেছিলাম, তো সেইভাবেই আমাদের
আমরা বুঝতে পারলাম, আমি জানি, বিশ্বাস আছে তোমাদের এই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবে। তো এই পর্যন্ত আমাদের সবাই দেখো, এই পর্যন্ত আমাদের আঁকা হয়ে গেছে। এখন আমাদের আঁকার পরে আমি কি করতে হবে, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বার করতে হবে, ইকুইভ্যালেন্ট পার ইউনিট ইম্পিডেন্স বার করতে হবে, কেন আমার ফল্ট এমিয়ে যেহেতু বার করতে হবে। তাহলে ফল্ট এমিয়ে বার করতে পারলে ইকুইভ্যালেন্ট পার ইউনিট ইম্পিডেন্স বার করবো। এখন এই যে দেখো, এই সার্কিটটা কেমন সার্কিট বলতো? এটা কেমন, সিরিজ সার্কিট না প্যারালাল সার্কিট? এটা কে বলতে পারবে? এটা সিরিজ আছে না প্যারালাল আছে? সিরিজে আছে কে নাকি? বললে এটা? বিকাশ। আমি ভেরি গুড। দেখো এটা আমার সিরিজ আছে, প্রত্যেক কটা দেখো রিঅ্যাকটেন্স গুলো সিরিজে আছে, তাই তো? আমরা খুব সহজে বুঝতে পারছি। তাহলে ইকুইভ্যালেন্ট, তাহলে সিরিজের ইকুইভ্যালেন্টটা কি হয়? সিরিজে আমরা ফর্মুলা কি জানি? সিরিজে যদি আমার ফর্মুলা হয়, সেটা আমার যদি রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? আর ইকুইভ্যালেন্ট সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 এরকম দেখেছিলাম, তাই তো? তাহলে সেরকমই আমার এক্স এর ক্ষেত্রেও তাই একই হবে। তাহলে এখান থেকে ইকুইভ্যালেন্ট এক্স কিউ আমার 3 থেকে যোগ করে দেবো। দেখো, যোগ করার সময় আমার আর কমপ্লেক্স নাম্বার নেওয়ার দরকার নেই। আমি যখন জানি এরা কমপ্লেক্সে আছে, আমি শুধুমাত্র এদের মানটুকু নেবো। ঠিক আছে? তাহলে শুধুমাত্র এদের মানটুকু নিলে কি হবে? 0.2 এটা প্লাস 0.833 প্লাস 0.1377। এই তিনটাকে আমরা যোগ করলে সমষ্টি করলে যেটা পাবো সেটা হচ্ছে 0.421 0.421 পার ইউনিট পেয়ে গেলাম আমরা। তাহলে আমাদের দেখো, ফল্ট এমভিএ বার করার আমরা একদম লক্ষ্যে পৌঁছে গেছি। তাহলে আমাদের ফল্ট এমভিএ বার করতে গেলে কি করতে হবে? বেস এমভিএ বাই পার ইউনিট রিঅ্যাকটেন্স দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কি করব? আমার বেস এমভিএ কত আছে বলতো? কে বলতে পারবে দেখি বেস এমভিএ কত আছে? কে বলতে 5 পারবে? MVA। এটা কে বললে? কে বললে এটা? আমি তো উৎসব। উৎসব। ভেরি গুড, ভেরি গুড। আমার এটা তো বেস, এটা আমার বেস। তাহলে আমার বেসের এমবি হচ্ছে 5 MB। ভেরি গুড, ভেরি গুড উৎসব। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে 5 MB ডিভাইড বাই আমার এখানে রিঅ্যাকটেন্সটা, তাহলে সেটা কত? 0.421। সেটা সমান সমান কি হবে? সেটা সমান সমান হবে তোমার 11.876 MBA। তাহলে আমরা ফল্ট এমবি কতটা ফল্ট এমবিএ হচ্ছে, কতখানি ফল্ট এমবিএ হচ্ছে পেয়ে গেলাম। তাহলে যেই আমরা ফল্ট এমবিএ পেয়ে গেলাম, সে আমরা ফল্ট কারেন্ট বার করতে পারবো খুব ইজিলি। তাহলে চলো ফল্ট কারেন্টটা বার করি এখান থেকে। চলো পরে এবার 1 নম্বর, আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে গেছি অলমোস্ট। এটাকে আমরা ফল্ট এমবিএ 1 নম্বর দিলাম, যেহেতু এটা আমি বার ফল্ট এমবিএ ফর্মুলা, এখানে এই ফর্মুলাটা বসাচ্ছি। ফল্ট এমবিএ 11 ইন্টু 876 ইন্টু 1000 বাই √3 ইন্টু কি আছে বলতো? বেস কেভি। এবার দেখি কে বলতে পারে বেস কেভি কত হবে? স্যার বেস 11 কেভি কত কেভি। হবে কে বলতে পারে? স্যার 11 এটা কেভি। কে বললে? কে বললে? ঋত্বিক। স্যার আচ্ছা, আর কি কেউ ট্রাই করবে? আর কি কেউ ট্রাই করবে? আচ্ছা, দেখো, আশা করি তোমরা হয়তো অনেকেই ভেবেছো বেস কেভি এর সমান সমান 11 কেভি হবে, যেটা ঋত্বিক বলেছে। লজিকটা ও ঠিকই বলেছে, যেহেতু এটাকে আমি বেস ধরেছি সেই জন্য। কিন্তু একটু মাইনরলি তোমাদের একটু মাইনরলি শুনবে। সেটা হচ্ছে আমার কিন্তু কেভিএটা চেঞ্জ হয়ে গেছে। একমাত্র কেভিএ চেঞ্জ হয়, একমাত্র কেভিএ
একমাত্র কেভিএ কিন্তু চেঞ্জ হয় ট্রান্সফরমারের জন্য, আমি বলেছি বারে বারে। একমাত্র কেভিএ হ্যাঁ, যেহেতু ট্রান্সফরমার এসে পড়ছে কেভিএটা এপারে যখন যাচ্ছে, ফল্ট এই পার আসলে আমার 11ই হতো, এই পারটা যদি থাকতো 11ই থাকতো। কিন্তু যেহেতু ট্রান্সফরমারে পড়ে এই দেখো কেভিএটা চেঞ্জ হয়ে গেছে, 11টা 33 হয়ে গেল, তাহলে এরপরে আমার বেস কেভি হয়ে যাবে 33 কেভি, তাই তো? তাহলে আমার কি হবে, বেস কেভি হচ্ছে আমার 33। এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলোই কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের খুব মাইনরলি মনে রাখতে হবে। এবার এখান থেকে যেটা হবে তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে যা ভ্যালু হবে সেটাই। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা সম্ভবত তোমার এই প্রায় তোমার 33, ওই তোমার ওই প্রায় ওই অ্যাপ্রক্সিমেট প্রায় 1000 অ্যাম্পিয়ারের কাছাকাছি গিয়ে দাঁড়াবে। তাহলে ভাবতে পারছো কত হাই অ্যাম্পিয়ার এখান থেকে ফ্লো করছে। তাহলে আমার এরকম একটা রেটিং এর এখানে সার্কিট ব্রেকার, রিলে, যা যা আমার প্রোটেক্টিভ ইনস্ট্রুমেন্ট লাগাবো ওরকম আমার লাগাতে হবে। তাহলে বোঝা গেল আজকের অঙ্কটা? বলো, কারোর কোনো হ্যাঁ সমস্যা স্যার। আছে? আচ্ছা, কারোর কোনো সমস্যা আছে? আর দুটো কি তিনটে ক্লাস করালে আমাদের পাওয়ার সিস্টেমে তোমরা একদম যা জেনে যাবে, একদম পুরো সলিড জেনে যাবে, আর কোনো সমস্যা নেই, তাই তো? ঠিক আছে, গুলো ওটা যেখানে বাদে হোক। কোথায় কোন কতটা মানে। হ্যাঁ, হ্যালো এরকম আমরা স্যার, ডিজাইন করতে আমার, হ্যাঁ বলো 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 একটা কোশ্চেন। বলো কি বলছো? হ্যাঁ বলো, অবশ্যই ফলটা বলো, স্যার নির্দেশ দেয় স্যার গেট কে স্যার, যেটা স্যার ধরিয়ে দেয় স্যার, মানে এখানে এতটা মানে যে বাগের স্যার ভিডিও স্যার বলেছিলেন ফার্স্টের দিকে হুম হুম হুম, একদমই বেশি আমার হয়ে এই গেছে যে তোমার এখানে যেমন, মানে। ঠিক আমার যেমন এখানে ধরো আমি ধরছি 1000 অ্যাম্পিয়ার ফল্ট কারেন্ট হয়েছে, তার মানে আমার 1000 অ্যাম্পিয়ার ফল্ট কারেন্ট হলে তার মানে এখানে আমার কি লাগাতে হবে, প্রথমে লাগাতে হবে রিলে, রিলের পরে থাকবে রিলে, আবার কাছে দেবে সার্কিট ব্রেকার কেটে যাবে। তাহলে আমাকে যা কিছু লাগাতে হবে এই রেটিং এর মধ্যেকার জিনিস লাগাতে হবে। আমি যদি এর থেকে কম কম জিনিস লাগাই তাহলে কি হবে, তাহলে আমার সেটা সেটা আমার সেই জিনিসটাকে নষ্ট করে দিতে পারে, আবার এটার উপরে জিনিস লাগালে ফল্ট হলেও আমার ধরতে পারবে না। ঠিক আছে, তো কাজে এটা কিন্তু আমার ডিজাইনের জন্য খুব ইম্পর্টেন্ট, আমার লাইনের সেফটির জন্য এটা খুব 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 দরকার। এখন এটা বলা হলো, আমি পরের দিনের ক্লাসে একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে দিই। এখন দেখো এই ধরনের স্যার প্রবলেম ওটা স্যার সিমেট্রিক্যাল ফল্ট, ঠিক একটু বলো, ক্লিয়ারলি বলো। স্যার স্যার ওই যে স্যার মানে লোড বেশি হয়ে গেছে এইটা স্যার নির্দেশ মানে গেট কে স্যার দেয়। হ্যাঁ হ্যাঁ তো ওটা স্যার হ্যাঁ আইএনডিসি দেয় তো। হ্যাঁ, এটা লোড বেশি হচ্ছে না, এটা তোমার ফল্ট হচ্ছে সঙ্গে সঙ্গে, এটা কাউকে ফোন করে বলতে হবে না যে ভাই ফল্ট হয়েছে, ওটা ডাউন কর। ওটা যদি তোমার বলতে হয় যে ভাই ফল্ট, তোমার বাড়িতে ফল্ট হয়েছে, শর্ট সার্কিট হয়েছে, তুমি কি ফোন করে বিদ্যুৎ অফিসে বলো, নাকি তোমার সিভিটা অটোমেটিক পড়ে যায়, অটোমেটিক সিভি পড়ে যায়, তোমার কাউকে ফোন করতে হবে না। ঠিক আছে, এই ফলটা হ্যাঁ জেনারেট হ্যাঁ হলে সঙ্গে সঙ্গে পড়ে যাবে, যেটা আমরা রিলে সার্কিট ব্রেকারে পড়েছিলাম, যেভাবে ফল্ট কারেন্টটা হলেই পরেই আমরা পিএসএম অনেকগুলো জিনিস দেখেছিলাম না, যে রিলে বা সার্কিট ব্রেকার পড়ার সময়, ঠিক আছে, বা ফিউজ পড়ার সময় দেখেছিলাম না যে কতখানি হিট জেনারেট করছে। তো সেইটা এর পরের হ্যাঁ। বিষয়টা। এখন দেখো আমি একটা কথা তোমাদের বলি, নেচারে বলতে যে অ্যাকচুয়ালি এই সিমেট্রিক ফলটা খুব কম হয়। ঠিক আছে, সিমেট্রিক ফলটার পার্সেন্টেজ খুবই কম। আমি যখন টিডিপি ক্লাস শুরু শুরু করেছিলাম, তখন যখন পুরোনো ব্যাচ গুলো যখন ছিল, তারা জানে যে আমি অ্যাসিমেট্রিক্যাল ফল্ট দিয়ে শুরু করেছিলাম ক্লাসটা, টিডিপি পড়ানোটা। এখন কেন, তার কারণ তখন আমি বলছি যে সিমেট্রিক্যাল ফল্টটা যেহেতু খুব কম হয় আর খুব সোজা, আমরা খুব সহজে মানে ডিটেক্ট করতে পারি। আর কিন্তু আমার সিমেট্রিক ফল্ট যদি হয় সেটা খুব হাইলি ডিস্ট্রাকটিভ, খুব
ভিগোরাসলি একটা একটা প্রবলেম ক্রিয়েট করে, কিন্তু সেই ধরনের ফল্ট হওয়ার চান্স খুবই কম, খুবই কম। ন্যাচারে সেই ধরনের ফল্ট হওয়ার চান্স 2%, 2 to 5%। ঠিক আছে, মানে এটা তাও প্রবাবিলিটি। ঠিক আছে, যে তোমার 2% কি 5%, যদি 100 খানা প্রবলেম হয় তার মধ্যে 2টো কি 3টে প্রবলেম, 5টা প্রবলেম হতে পারে, এতটাই তার নগণ্য। তার ম্যাক্সিমাম প্রবলেম কি হয়, ম্যাক্সিমাম প্রবলেম হয় আমার অ্যাসিমেট্রিক্যাল প্রবলেম গুলো। অ্যাসিমেট্রিক্যাল প্রবলেম গুলো যেটা আমি বললাম, এই যে 3টে লাইন আছে, 3টে লাইন থেকে ধরো একটা লাইন ছিঁড়ে গেল, ছিঁড়ে গিয়ে সেই লাইনটা গ্রাউন্ডে টাচ হয়ে গেল, তাহলে তাকে আমরা কি বলবো, লাইন টু গ্রাউন্ড ফল্ট। আর কি হতে পারে, একটা লাইন ওপেন হয়ে গেল, খুলে গেল, এটাও হতে পারে। তারপর কি হতে পারে, একটা লাইন ছিঁড়ে একটা লাইনের উপর পড়ে গেল, ঠিক আছে, সেটাকে বলো লাইন লাইন ফল্ট। আবার হতে পারে কি, দুটো লাইন টাচ করে একটা গ্রাউন্ডে চলে গেল, লাইন লাইন গ্রাউন্ড ফল্ট। তাহলে এই ধরনের প্রবলেম গুলো, বা আবার দুটো লাইন আমার ওপেন হয়ে গেল, একটা লাইনে লাইন আছে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই ক্ষেত্রে আমার হচ্ছে কি, আমার অ্যাসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে। কেন, যদি ধরো আমার এই লাইনটার প্রবলেম হয়েছে, তাহলে ফল্ট কারেন্ট শুধুমাত্র এটা দিয়ে যাবে, এটা দিয়ে কি যাবে, যাবে না। তাহলে এটা অ্যাসিমেট্রিক্যাল, সাদৃশ্য নয়, এদের মধ্যে কোনো সাদৃশ্যতা পাচ্ছি না। তাহলে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে আগের বার যে অঙ্কটা করলাম ওইটা দিয়ে কিন্তু মেলানো যাবে না। এই ধরনের প্রবলেম অনেক বেশি ডিফিকাল্ট টু অ্যাড্রেস। তো এই ধরনের প্রবলেমকে আমরা কিভাবে অ্যাড্রেস করবো একটু আমরা দেখে নিই। আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন আমি দিচ্ছি, দিয়ে আমি পরের দিনকে এটা আর একটু বিশদে বলবো। এই অ্যাসিমেট্রিক্যাল প্রবলেম ধরার জন্য আমাদের কিছু সিকোয়েন্স আমরা ফলো করি। কি রকম সিকোয়েন্স, দেখো আমার পাওয়ার সিস্টেম, পাওয়ার সিস্টেমে কম্পোনেন্ট গুলো থাকে এরকম। আর ওয়াই এবং বি, এই আর ওয়াই এবং বি দেখো প্রত্যেকটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা থেকে সরে আছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে সবাই সবার থেকে দেখো ডিপার্টে আছে। তো এটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হয় দেখি, যখন নর্মাল কন্ডিশন চলে তখন আমার কেমন দেখতে হয়, এরকম করে এটা আগিয়ে চলেছে টুয়ার্ডস আমার লোডের দিকে, জেনারেটর থেকে লোডের দিকে আগিয়ে চলেছে। তাহলে এটা যদি আমার আর ফেস হয়, তাহলে আমার ওয়াই ফেস আমার 120 ডিগ্রি পরের থেকে হবে, এবং তারও 120 ডিগ্রি পরে আমার পরের বি ফেসটা শুরু হবে। এটারও 120 ডিগ্রি পর থেকে, মানে এরকম জায়গা থেকে, বা এরকম জায়গা থেকে আমার তারপরে ফেসটা শুরু হবে। তাহলে এটা হচ্ছে আমার নর্মাল পাওয়ার সিস্টেম। নর্মাল পাওয়ার সিস্টেমে আমার এইভাবে করে রান করে, এটাকে আমি উল্টে করে দিলাম। তাহলে আমার নর্মাল পাওয়ার সিস্টেমে আমার পাওয়ার ফ্লোটা এরকম হয়, তাই তো? এটা সবাই এগ্রি করছো বা সবাই বুঝতে পেরেছো যে আমার তিনোটা ফেজের থেকে 120 ডিগ্রি অ্যাপার্টে আছে, 120 ডিগ্রি করে সবার সাথে সবাই তফাতে আছে। তাহলে আমার যে আমার লোড ফ্লোটা কিরকম হবে, এটা হচ্ছে জেনারেটর এন্ড থেকে এটা লোড এন্ড, জেনারেটর এন্ড থেকে লোড এন্ডের দিকে আমার কারেন্ট ফ্লো গুলো বিভিন্ন ফেজ গুলো দেখো 120 ডিগ্রি এক পার্ট করে আছে, তাই তো? এটা হচ্ছে আমার প্রপার যদি আমার সিস্টেম ঠিক থাকে তাহলে আমার এইভাবে হতে হবে, ঠিক? এখন আমার যদি কোনো ফল্ট অকার করে,
সেই ফল্ট আমার যে ধরনের অকার করবে সেই ফল্টকে আমরা তিনটে সিকোয়েন্সে ভাগ করেছি। কি কি সিকোয়েন্স? পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স অ্যান্ড আমার জিরো সিকোয়েন্স। এখন যদি পজিটিভ সিকোয়েন্স হয়, পজিটিভ সিকোয়েন্স মানে হচ্ছে কোনো ফল্ট অকার হয়েছে ঠিকই। দেখো পজিটিভ সিকোয়েন্স হলে কি হবে। এখন এই পজিটিভ সিকোয়েন্স, পজিটিভ টাইপের ফল্ট হলে কি হতে পারে, কি কি হতে পারে? আমার হতে পারে, এগুলোকে কি বলবো, মান। এগুলোকে কি বলবো, এই যে ভেক্টর, এগুলো কি ভেক্টর গুলো মান, এগুলো কি ভেক্টর, এই ভেক্টর রাশি তার মান, সেটা তার এই যে এটা হচ্ছে তার ম্যাগনিটিউড, যে কতটা বড়, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাই তো? 5 সেন্টিমিটার যদি লাইন থাকে, 5 সেন্টিমিটারকে আমি যদি বোঝাই যে পার ফেজ দিয়ে আমার 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে দেখো প্রত্যেকটা দিয়ে আর ওয়াই, তাহলে দেখো প্রত্যেকটা দিয়ে আমার 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং প্রত্যেকটা 120 ডিগ্রি করে অ্যাপার্টে আছে। তাহলে প্রত্যেকটা ছেলে একই রকম, খুব ভালো ছেলে, ঠিক আছে? প্রত্যেকটা একই কারেন্ট ফ্লো করছে, কারণ তিনটে লাইন দিয়ে আমরা একই কারেন্ট, ব্যালেন্স কারেন্ট আমরা জানি, একই কারেন্টই ফ্লো হতে হয়, এটা আমরা জানি, অল্টারনেটর পড়ার সময় দেখেছি যে তিনটা দিয়ে একই জিনিস উৎপন্ন হয় এবং পরবর্তীকালে আমরা দেখেছি একইভাবে ট্রান্সমিশন হয় এবং একইভাবে ডিস্ট্রিবিউশন হয়, তিনটা দিয়ে একই থাকতে হয়। কোনো ফল্ট উৎপন্ন হলে তখন লাইনটা আনব্যালেন্স হয়ে যায়, তাই তো? কোনো ফল্ট উৎপন্ন হলে তখন আনব্যালেন্স হয়ে যায়। তাহলে তাহলে কি কি হতে পারে? 1 নম্বর হতে পারে এই যে ম্যাগনিটিউড, 10 অ্যাম্পিয়ার কোনটা দিয়ে গেল, কোনটা দিয়ে 15 গেল, কোনটা দিয়ে 5 গেল, বা আমার অ্যাকচুয়ালি সবাইতে 10 যাওয়ার কথা ছিল, একটাতে গেল 10, পরটাতে গেল 10, কিন্তু তার পরটাতে গেল 5। তাহলে এরকম চেঞ্জ হতে পারে, ম্যাগনিটিউড মানের চেঞ্জ হতে পারে। 2 হতে পারে কি অ্যাঙ্গেলের তফাৎ, 120 ডিগ্রি করে আছে, সবাই হলো সবটাই গন্ডগোল হয়ে গেল, সব কটা অ্যাঙ্গেলই গণ, একটাতে 130, একটাতে 140, আবার একটাতে একটাতে ঠিকঠাকই দেখা গেল 120 হতেই পারে, ঠিক আছে? আবার হতে পারে দুটোতে ঠিক আছে, কিন্তু তিনটেতে কোনো একটাতে ভুল হতে পারে, আবার তিনটেই ভুল হতে পারে। তাহলে অ্যাঙ্গেলটারও এরকম একটা ব্যাপার হলো, তাই তো? তাহলে এই দুটো হচ্ছে আমার প্রধানত জিনিস যেগুলোতে আমার ভুল হতে পারে। আর 3 নম্বর আরেকটা হতে পারে যে আমার সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেল, আর আমরা কি বলি আর ওয়াই বি, এরকম ভাবে বলে তো। তো আমার এটা দেখো আর আছে, ওয়াই আছে, বি আছে, এবার আমার সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেল, আমার এখানে বি চলে আসলো, তাহলে আমার সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেল, সিকোয়েন্স। তাহলে এই ধরনের প্রবলেম আমরা অ্যারাইজ করতে পারে, কিন্তু অ্যারাইজ করলেও এই ধরনের এর মধ্যে থেকে যে কোনো একটা প্রবলেম অ্যারাইজ করেছে, কিন্তু তার অ্যারাইজ করা সত্ত্বেও আমার লোড ফ্লোটা কোন দিক থেকে হচ্ছে, জেনারেটর থেকে লোডের দিকে হচ্ছে, জেনারেটর থেকে লোডের দিকে হচ্ছে। তাহলে সেই ধরনের প্রবলেমকে আমরা বলবো কি পজিটিভ সিকোয়েন্স। কি বলবো? পজিটিভ সিকোয়েন্স। পজিটিভ পজিটিভ সিকোয়েন্স। এখন এই পজিটিভ সিকোয়েন্সে প্রবলেম কে থাকে সব থেকে বেশি, রিস্কে কে থাকে সব থেকে বেশি? রিস্ক থাকে লোড এন্ডে। কেন? পাওয়ার ফ্লোটা সম্পূর্ণ যাচ্ছে লোডের দিকে যাচ্ছে, পাওয়ার ফ্লোটা যে হিউজ যে ফলটা হয়েছে বা যে কোনো ফল্ট হয়েছে, সেই ফলটা কোন দিকে যাচ্ছে? লোডের দিকে যাচ্ছে। তাহলে সব থেকে বেশি রিস্কে কে থাকে? লোড, মানে তুমি আমি সবাই, কনজিউমার। কনজিউমার সব থেকে বেশি প্রবলেমে থাকে। তার জন্য কি করা হয়? তার জন্য আমার এইদিকে বা কনজিউমারের আগেও ধরো কোনো প্রবলেম হয়েছে, ট্রান্সমিশন, ধরো প্রাইমারি ট্রান্সমিশনের প্রবলেম হতে পারে, সেখানে ট্রান্সমিশনের প্রবলেম হতে পারে, প্রাইমারি ডিস্ট্রিবিউশন প্রবলেম হতে পারে। তাহলে কি তারপরে যে সাবস্টেশন গুলো আছে, সেই সাবস্টেশন গুলো প্রবলেমে পড়তে পারে, একদম লাস্ট এন্ডে প্রবলেম হয়েছে, তাহলে কি কনজিউমার প্রবলেম হতে পারে। মানে তারপরে যে আছে লোডটা যেদিকে আছে সেই দিকে আমার প্রবলেমটা হতে পারে। তাহলে পজিটিভ সিকোয়েন্সে আমার এর মধ্যে থেকে যে কোনো এক ধরনের প্রবলেম হতে পারে। আমরা ধরে নিলাম এরকম একটা প্রবলেম হলো যে ম্যাগনিটিউডের প্রবলেম, তখন কি হবে? আমার একটা ফেজ ঠিক আছে, কিন্তু আরেকটা ফেজের ম্যাগনিটিউড দেখো, মান তো দেখো সবার সমান ছিল এখানে, কিন্তু দেখো আরেকটা ফেজের মান আমার ধরো কমে গেছে, 120 ডিগ্রি পরে হচ্ছে, কিন্তু মানটা কমে গেছে, ঠিক আছে? তাহলে এইরকম একটা প্রবলেম হতে পারে, কিন্তু আমার লোড ফ্লোটা কোথায় হচ্ছে? জেনারেটর থেকে লোডের দিকে কিন্তু হচ্ছে। তারপরে দেখো আরেক ধরনের প্রবলেম হতে পারে, আর ওয়াই বি, এর এটা 120 ডিগ্রি পরে কি হতে পারে? 120 ডিগ্রি সরার কথা ছিল, কিন্তু আমার এটা কমে আসলো, 90 ডিগ্রি পর থেকে শুরু হলো,
হয়তো মানটা ঠিক আছে, কিন্তু আমার এরকম সিকোয়েন্সে গন্ডগোল হয়ে গেল। তাহলে এই ধরনের সিকোয়েন্স গুলোকে বলবো, এই ধরনের কোনো প্রবলেম আমাদের স্কুলে বলবো পজিটিভ সিকোয়েন্স। ঠিক আছে, যেখানে মনে রাখতে হবে জেনারেটর থেকে লোডের দিকে আমার লোড ফ্লোটা হচ্ছে। এবার চলে আসে আমার নেগেটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স বোঝা হয়েছে, আমরা নেগেটিভ সিকোয়েন্সের দিকে আগাই। নেগেটিভ সিকোয়েন্সে এই একই জিনিস, এই সিকোয়েন্স গুলোর প্রবলেম হবে, যে কোনো একটি সিকোয়েন্সের প্রবলেম হবে, কিন্তু কিন্তু এখানে নেচারটা অন্যরকম। এখানে নেচারটা আমার কি দেখা যায়, এখানে দেখা যায় আগের ক্ষেত্রে আমরা দেখেছি কি অ্যাকচুয়াল পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে আর জেনারেটর থেকে লোডের দিকে পাওয়ার গেছে, তাই তো হওয়া উচিত। যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেখান থেকে টুয়ার্ডস লোডের দিকে যাবে। পজিটিভ সিকোয়েন্সে দেখাচ্ছি ফল্ট হয়েছে কিন্তু ফল্টটা লোডের দিকে গেছে, কিন্তু নেগেটিভ সিকোয়েন্সে উল্টো হবে, যে ফলটা জেনারেট হবে কিন্তু কিন্তু সেটা উল্টো রিভার্স ব্যাক করে আবার জেনারেটরের দিকে আসবে। এটা এটা জেনারেলি হয় হচ্ছে জেনারেটর হট করে বন্ধ করে দিলে বা যে কোনো কারণে, আমরা আগে দেখেছিলাম রিওস্টার্ট ব্রেকিং বা এই সমস্ত ক্ষেত্রে হয়। আস্তে আস্তে পরে জানবো আমরা যে কি কারণে আমাদের এই ধরনের প্রবলেম গুলো অ্যারাইজ করে। আজকে আমরা সিকোয়েন্সটা নিয়ে আলোচনা করছি, সিকোয়েন্স গুলো দেখবো কি হয়। এখানে আমার সিকোয়েন্সটা উল্টে যায়, মানে আমার যেটা এখান থেকে স্টার্ট হওয়ার কথা ছিল সেটা আমার ওই দিক থেকে স্টার্ট হয়ে লোড ফ্লোটা উল্টো দিকে হবে। এরকম করে লোড ফ্লোটা হবে। এটা যদি এই ফেজ থেকে হয় পরের ফেজ থেকে হবে, এবং তারপরেরটা উল্টো দিক থেকে হবে। তাহলে এটাকে বলবো আমরা নেগেটিভ সিকোয়েন্স। কি বলবো? নেগেটিভ সিকোয়েন্স, লোড থেকে জেনারেটর দিকে আসে। স্যার জিরো ফ্রিকোয়েন্সি ঠিক আছে, স্যার। হ্যাঁ এবার আসবো আমরা লাস্ট, একদম লাস্টে এসছি জিরো সিকোয়েন্স। এখন এই জিরো সিকোয়েন্সটা হচ্ছে খুব মজার জিনিস। এই জিরো সিকোয়েন্সটা না পজিটিভ সিকোয়েন্সের মতো না নেগেটিভ সিকোয়েন্সের মতো, এটা নতুন টাইপের জিনিস। এ কি হয়, এখানে সবকিছু উলট পালট হয়ে যায়। এই ক্ষেত্রে হবে কি, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এরকম কোনো ভেক্টর থাকবে না। এই ক্ষেত্রে এখানে যেমন একটা জিরো সিকোয়েন্স, এই পজিটিভ কিংবা নেগেটিভ যাতেই হোক, তাতে একটা অ্যাঙ্গেল ডিফারেন্স থাকবে, 120 করে নাও থাকতে পারে। ঠিক আছে, কিন্তু একটা অ্যাঙ্গেল ডিফারেন্স মাস্ট থাকবে। কিন্তু এই ক্ষেত্রে হয়ে যাবে কি, সবকটা একই সাথে চলে আসবে, সবকটাই একই সাথে চলে আসবে। এর উপর দিয়ে এটা এবং ওর উপর দিয়ে এটা, সবকটা একই, মানে এই এটা ঘুরে এখানে চলে আসলো, তাহলে এটা এখানে এখানে হয়ে গেল, আবার এটা ঘুরেও এখানে চলে আসলো, সবকটা একই সাথে হয়ে গেল। ঠিক আছে, আলাদা আলাদা করে আঁকলে এইভাবে আঁকা যেতে পারে। এটা আর ওয়াই, এটা সরি ঠিক আছে, এই তিনটের মধ্যে যদি কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স না থাকে একে আমরা জিরো সিকোয়েন্স বলবো। কেমন? এই জিরো সিকোয়েন্সটা কখন হচ্ছে, জিরো সিকোয়েন্সটা হচ্ছে যখন ধরো তিনটে লাইন ছিঁড়ে গিয়ে জিরো হয়ে যাচ্ছে, মানে কি তিনটে লাইন ছিঁড়ে গিয়ে নিউট্রালে লেগে গেছে, তিনটে লাইন ছিঁড়ে গিয়ে নিউট্রালে লেগে গেছে, তখনই কিন্তু এটা জিরো সিকোয়েন্সটা হবে। জিরো সিকোয়েন্স কখন হচ্ছে, যখন তিনটে লাইন ছিঁড়ে গিয়ে নিউট্রাল লেগে যাচ্ছে, নিউট্রাল লেগে যাওয়া মানে আর্থিং হয়ে যাচ্ছে, তাহলে সেই কারণে আর্থিং যেহেতু হয়েছে সেই কারণে জিরো হয়ে যাবে। এটাকে কেমন করে দেখাবো? খুব সোজা, দেখো এই যদি আমার একটা লাইন থাকে, এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, তার মানে আরেকটাও আমার এটার উপর দিয়েই হবে প্রায়, এবং এটাও এটার উপর দিয়ে। কেমন? এই ধরনের ফলগুলোকে আমরা এটার দিকেও জিরো সিকোয়েন্স, হ্যাঁ এই ধরনের ফলগুলোকে আমরা জিরো সিকোয়েন্স এটার ফল্ট দিকে হতে হিসেবে পারে বলবো। স্যার, জেনারেটর দিকে হতে পারে। না,
এটা জেনারেটর দিকে হবে না, এটা সব সময় জেনারেটর থেকে নিউট্রালের দিকে যাবে, জেনারেটর থেকে নিউট্রাল বা গ্রাউন্ডিং সেদিকে আমার ফ্লো হবে লোডটা। কেমন? তাহলে যখন আমার ওইদিকে একই দিকে যখন ফ্লো হচ্ছে তখন সেই ক্ষেত্রে আমার কোনো ফেজ ডিফারেন্স থাকছে না। বোঝা গেল? যারা ক্লাসটা করলে না তারা কিন্তু এই ভিডিওটা দেখবে ভালো করে, যে রেকর্ডিং হচ্ছে ভিডিওটা, কারণ পরের দিনকে আমরা এই জিরো সিকোয়েন্সের উপরই কাজ করব। এই জিরো সিকোয়েন্সের আমরা ডায়াগ্রাম কিভাবে ডায়াগ্রাম গুলো করতে হয় সেই ডায়াগ্রাম গুলো শিখবো। সেটাকে অটোক্যাডে কিভাবে করতে হয় সেটাও আমরা জানবো। আর তারপর আমরা তার পরের দিন আমরা জিরো সিকোয়েন্সে অঙ্ক করব। ঠিক আছে? ঠিক আছে স্যার, বুঝতে কারো কোনো পেরেছি। কোশ্চেন থাকলে বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এতক্ষণ ধরে ক্লাসটা কে 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 করছিল বলো তো দেখি? আজকে তো অনেকক্ষণ টানা হয়েছে না ক্লাসটা? স্যার ছিল সবাই, স্যার লেফট মারলো দেখলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আর বেশি লম্বা করছি না, ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে।